এদিকে শেখ হাসিনা যতদিন ভারতে থাকবে ততদিন বাংলাদেশে পরিধি ছোট হবে বলে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাতেই সব জেলায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কার্যত আপার ক্ষমতা নিয়ে নানান প্রশ্ন থাকলেও ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে কতটুকু নাড়াচাড়া করতে পারেন এ নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে। তবে অনেকে মনে করছেন যে ভাই, যদি ভারতে বৈশা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শেখ হাসিনাই তুল কালাম কাণ্ড ঘটাইতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কি আগামী দিনে শেখ হাসিনা কোন রকম প্রভাব ভূমিকা রাখতে পারবেন, অথবা বাংলাদেশের ক্ষমতার মসনদেও কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা? যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশটাকে যদি আবার রাইট ট্র্যাকে না আনে, তাহলে কিন্তু বাংলাদেশবাসীর কপালে দুঃখ আছে এবং এই দুঃখ গভীর থেকে গভীরতর হতে থাকবে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং তাকে এই যে থাকতে দেওয়া হয়েছে প্রায় 2 বছর হতে চললো, এটা শুধুমাত্র ভারত সরকারের একক সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্তটা ভেটেড বাই অল মেজর পলিটিক্যাল পার্টিজ। পলিটিক্যালি আওয়ামী লীগ যে ফোর্স, সেই ফোর্সের ইয়েতে শেখ হাসিনা যেভাবে অবস্থান করছেন, ভারত বোধহয় এটা জানে যে মাইনাস হাসিনা আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন হতে পারে। এর আগে প্রাক্তন বিরোধী দলনেতা তথা বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জোর গলায় বলেছিলেন যে হাসিনাকে একসময় ফের যথাযোগ্য সম্মান দিয়ে বাংলাদেশে ফেরত আনা হবে, কারণ তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। হাসিনা কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে ফিরবেন? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি অনেক চিন্তা করে দেখছি যে শেখ হাসিনা দেশের জন্য যা করছে, এই দেশের মানুষের জন্য প্রত্যেকটা জিনিস আশীর্বাদ। আজকে দেখেন বিএনপি রোবটের মতো উন্নয়ন করে 2 মাসে বিদ্যুৎ কেন্দ্র, 2 মাসে একটা ফিলারও তো হয় না, কিন্তু বিএনপি যা আনুষ্ঠানিক ভাবে ওটা উদ্বোধন করে দিয়েছে। আমি বলছি যে এই দেশে আওয়ামী লীগ যা করে আছে উদ্বোধন যদি এখনো করে নেয়, ওটি করতে করতে দেখবেন সরকারের 5 বছর লেগে দেবো, বুঝছেন? এটা হলো চির বাস্তবতা। তারপরে দেখবেন বিএনপি রোবটের মতো আরো কাজ করবো, কয়েকদিন পরে দেখবেন 3rd টার্মিনাল চালু করবো বিমানবন্দরের, 3 মাসের মাথায়, কারণ ওইটাও শেখ হাসিনার তৈরি। এখন বিএনপি ওই জায়গায় উন্মোচন করতে যায় যে কি কয় আমি এটাই বুঝি না। একজন লোকের তো নাম নিতে হয় যে ওনার অবদান। এখন কি কয় বিএনপি আল্লাহ জানে, আর বিএনপি জানে। যাই বিএনপি থেকে এরকম আশা আমরা করি নাই। আমরা বুঝি বিএনপি দেশটা সুস্থ রাজনীতি করবো, বিএনপি তা করলো না, এটা হলো আফসোসের বিষয়। বিএনপি তা করলো না। তবে এই দেশটা জোয়ার ভাটার দেশ, উজান আর ভাটার দেশ। এই দেশে ঋতুর মত সবকিছু পরিবর্তন হয়, রাজনীতিও পরিবর্তন হয়। আজকে ক্ষমতা যারা তাদের মাথা রাখতে তাদের সময় কমে আসছে। আওয়ামী লীগের যে দুঃসময় এটা গেছে গিয়া। আওয়ামী লীগের দেশে বিশাল বড় একটা অস্তিত্বের নাম, আওয়ামী লীগ বিশাল বড় একটা দলের নাম, বিশাল বড় একটা বট গাছের নাম। হয়তো সাময়িক জীবনে মানুষের যেমন বন্যা আসে, প্রাকৃতিক দুর্যোগ আসে, আওয়ামী লীগের জনজীবনে এরকম একটা দুর্যোগ আছে। বাস এটা সামাল দিতে হয়তো 6 মাস 5 বছর সময় লাগবে, এর বাইরে আর কিছু না। হ্যাঁ, এই দেশ আছে, আওয়ামী লীগ আছে, দল আছে। সামন্ত লালকে ইউনূস সরকার আসতে দেননি। জানতে চাই নোবেলজয়ী একজন মানুষ তিনি এত অমানবিক কিভাবে হলেন? আমি যেটা আগে বলছি, মানুষই নেই, এটা আরো আগে বলছি। আমার প্রচুর সন্দেহ আছে, দেখতে মানুষের মতো, বাট লোকটা মানুষ কিনা আমার সন্দেহ আছে। তার মধ্যে মানবিক অনুভূতি তো নাই, থাকলে তো 330 জন, এখন 350 হয়ে গেছে, ডেলি মরতেছে। এটা নিয়ে ওনার কোনো শোক না, টেট টার্নার নিয়ে পড়ে আছে। তো এটা কি মানুষ থেকে রে ভাই? আর এটা নিয়ে আপনার হুমাম কাদের চৌধুরী বলছে, শুনছে ডক্টর ইউনূস এই যে চক্রান্তটা করে এই যে দেশটারে পিছনে মারি গেলে, এই দিনের মধ্যে হালাই গেছে এখন বর্তমানে বিএনপির। এখন বিএনপি ক্ষমতা আছে, এই দিনের মধ্যে হালাই গেছে এই বিএনপির। এই নিম্নত এই দিনে কাজ করতে হাসিনার জন্য একদিন এই দেশের জনগণ সকলেই আফসোস করবে। জুলাই কোনো আন্দোলন না, এটা তো অন্য কোনো রাষ্ট্র থেকে যুদ্ধ করে এরা দেশ ইয়ে করে না। 71-এই যুদ্ধ হয়েছে, একটা দেশ বারবার স্বাধীন হয় না, একবারই স্বাধীন। 71-এ যারা দেশের বিরোধিতা করছে তারাই বর্তমান মুক্তিযোদ্ধা, আর যারা দেশকে বাংলাদেশ উপহার দিচ্ছে তারাই হলো এই দেশে।
নাকি এই বিষয়টি নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেবে মোদী সরকার? বিভিন্ন কারণে বাংলাদেশ আমেরিকার কাছে নির্ভরশীল, সেক্ষেত্রে হাসিনাকে প্রত্যর্পণে কি মার্কিন যুক্তরাষ্ট্র বড় ভূমিকা নিতে পারে? এদিকে কিন্তু গোপনে নিজেদের ভিত শক্ত করছে আওয়ামী লীগ। তাদের ছাত্রলীগ এর মধ্যে প্রায় 50টি কমিটি তৈরি করেছে বাংলাদেশে। বিভিন্ন মিছিল সভা চলছে, কিন্তু এইসবই চলছে আড়ালে। জুলাই বিপ্লবের পরে যখন বাংলাদেশে ইউনূস সরকারের জমানা শুরু হলো, তখন অনেকেই ভেবেছিলেন নতুন বাংলাদেশ বুঝি এবার থেকে গড়া হবে। কিন্তু কোথায় কি? নতুন বাংলাদেশের পরিবর্তে দেশবাসী দেখলো সংখ্যালঘু খুন, লুটরাজ, নারী নির্যাতন সহ আরো অনেক অনিয়ম। দেখতে দেখতে বাংলাদেশে এলো বিএনপি সরকার, পিএম হলেন তারেক রহমান, কিন্তু বাংলাদেশের ছবিটা একটুও বদলালো? উত্তর না। তাই তো নিষিদ্ধ আওয়ামী লীগকে ফের রাজনীতির ময়দানে আনতে কোমর বেঁধে খাটছেন দলের নেতৃত্ব। বাংলাদেশের জনগণের একাংশ চাইছেন দেশে ফের ক্ষমতায় আসুক হাসিনা। কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে তা আওয়ামী লীগের চেয়ে ঢের ভয়ঙ্কর। দিন কয়েক আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল এক ভিডিও। বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত কমলনগরের রাতে যুব আওয়ামী লীগের কিছু নেতারা শপথ নিয়েছেন। গ্রাম্য এলাকায় মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে হাতে হাত ধরে শপথ নেন তারা। বাংলাদেশে বহু রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যেও তারা শেখ হাসিনাকে ভুলে যাননি মুক্তিযুদ্ধের দেশনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমানকেও। গোপনে শপথে তারা প্রতিজ্ঞা করেন আগামী দিনে আমরা দেশনেত্রী শেখ হাসিনাকে আনার। এছাড়াও দেশ ও দলের প্রতি অনুগত থাকার শপথও নেন তারা। শপথ নেওয়ার সময় বারবার উঠে আসে বঙ্গবন্ধুর নাম। এই কর্মকাণ্ডে এক যুব নেতাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তাতেও দমানো যাচ্ছে না আওয়ামী লীগের যুব শাখাকে। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব। তেল দে, গ্যাস দে, নইলে গদি সাইরা দে। তেল দে, গ্যাস দে, শেখ হাসিনায় আসবে, বাংলাদেশ আসবে। সম্প্রতি বারের ভোটেও গড়হাজির ছিলেন আওয়ামী লীগ সমর্থিত বহু আইনজীবী। ফলে এবার কাউন্সিলের নির্বাচনও হয় একপেশেভাবে। কিছুদিন আগে কক্সবাজারের আইনজীবীদের একাংশ জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কাছে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি করা হয়। রাজনীতির কারবারিরা বলছেন হয়তো এই মুহূর্তে রাজনীতির ময়দানে আসতে দেখা যাবে না আওয়ামী লীগকে, তবে ভবিষ্যতে আওয়ামী লীগ ঢাকায় ফের নিজেদের অবস্থান পোক্ত করতে পারে। বাংলাদেশে ফের নির্বাচন হলে ভিত কেঁপে যেতে পারে তারেক রহমানের, কারণ ততদিনে হয়তো নিজেদের জায়গা শক্ত করে নেবে আওয়ামী লীগ। আর এর একটা কারণ হলো তাদের উপর হাত রয়েছে ভারত সরকারের। তাই যদি আগামী দিনে আওয়ামী লীগ সসম্মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশটাকে যদি আবার রাইট ট্র্যাকে না আনে, তাহলে কিন্তু বাংলাদেশবাসীর কপালে দুঃখ আছে এবং এই দুঃখ গভীর থেকে গভীরতর হতে থাকবে। বাংলাদেশের ব্যর্থতাটা বলার জন্য এই কথাটার অবতারণা করা। দেখুন, বাংলাদেশের ব্যর্থতাটা এই জন্য হয়েছে যে অন্য কোনো দেশে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি নাই, পাকিস্তানেরও নাই। পাকিস্তানে সবাই কিন্তু আপনার ওই মোহাম্মদ আলী জিন্নাকে কিন্তু জাতির পিতা মেনে কিন্তু সেই রাষ্ট্রটা চালায়। পিনাকির মতো কোনো মানে আপনার কি বলে অনলাইন সন্ত্রাসী কি বলে সেটা মানে সেই দেশের জাতির পিতাকে সরোয়ারদের বডিগার্ড এগুলা বলে না। নেপালেও নাই, শ্রীলঙ্কাতেও নাই, শুধু বাংলাদেশে রয়েছে একটা বড় সংখ্যক স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী গোষ্ঠী, যাদের সাথে মার্কিনীরা হাত মেলানোতে বাংলাদেশের ওই স্থায়ী একটা ক্ষতি হলো আর সমস্যাগুলোর সমাধান হচ্ছে না। ফলে আমরা যে বিশেষ একটা ধ্বংসের মুখে পড়লাম, এটার মূল কারণ হলো আমাদের দেশের স্বাধীনতা বিরোধীদের অবস্থান। আমরা যদি স্বাধীনতা বিরোধীদের নির্মূল না করি বা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য না করি, তাদের যদি আপনার সমাজে প্রভাব বিস্তার করার অবস্থা আমরা রেখে দেই, তাহলে কিন্তু বারবার আমাদের জাতীয় জীবনে এই সমস্যাটা ঘুরে ফিরে আসবে। আজকে মার্কিনীদের দ্বারা এসেছে, কালকে অন্য কারো দ্বারা আসবে। ফলে আমাদের ওই জায়গাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশ বিশ্বের বুকে একমাত্র একটা বিশেষ দেশ যেখানে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা হয়ে যাওয়ার পরও মূলধারার চেয়ে বেশি বিকশিত হয়েছে। সমান বিকশিত হলেও না হয় একটা কথা ছিল। যাই হোক, এই নোটটা রেখে আমি পরবর্তী পর্যায়ে চলে যাই, যেটা আজকের ভিডিওর মূল আলোচনা, যে বালেন্দ্র শাহ এটা কি কাজটা কি ঠিক করলেন? অবশ্য বালেন্দ্র শাহ নেপালের সরকারি কাগজপত্র বা যেটা জানা গেল, আমি যেটা দেখলাম যে বালেন্দ্র শাহ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্টের বিশেষ দূতের সাথে দেখা না দেওয়ার, যে উনি অনেক ব্যস্ত বলা হয়েছে। আবার বলা হয়েছে যে কয়েকটা কারণ, দুটো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আরেকটা হলো যে উনি ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমান দূরত্ব বজায় রাখতে চান।
আরো কি একটা কারণ দেখানো হয়েছে, ওটা অতটা আমার কাছে তেমন কিছু মনে হয়নি গুরুত্বপূর্ণ। যদি বালেন্দ্র শাহ এই মার্কিন যুক্তরাষ্ট্র, নেপাল, চীন সেগুলোর সাথে আপনার এই ধরনের পরাশক্তি বা আঞ্চলিক শক্তির সাথে যদি উনি সমান দূরত্ব বজায় রাখতে চান, তাহলে উনি যে আইসোলেশনের সিদ্ধান্ত নিলেন এটা ঠিক হয়নি। অর্থাৎ আইসোলেশন কি, উনি নাকি শর্ত দিয়েছেন যে এরকম যে মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট লেভেল বা মন্ত্রী লেভেল উনি দেখা করবেন, কিন্তু এর চেয়ে নিচে হলে তিনি দেখা করবেন না। তো এটা আমার মনে হলো যে বালেন্দ্র শাহ এটা যেভাবে স্ট্যান্ড তৈরি করেছে, এটা ওনার তরফ থেকে আমি একজন প্রধানমন্ত্রীকে অসম্মান করে কথা বলতে চাই না। প্রধানমন্ত্রী রিলেটিভলি ইয়াং, 36 বছর বয়স। আবার যাকে উনি দেখা দেননি তার বয়স হলো 40। সের্গিও গোর, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত হলো ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এটা একটা বড় গুরুত্ব দিয়েছে তাকে, এই ব্যক্তিকে। ওনার বয়স হলো 40 মাত্র, এবং তাকে নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ করেছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট যে ভারতকে অত্যন্ত গুরুত্ব দেন, এটাও কিন্তু একটা প্রমাণ যে তার বিশেষ দূত, যেটা উনি মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিশেষ দূত নিয়োগ করেছেন, তাকে আবার নয়াদিল্লিতে রাষ্ট্রদূত করেছেন। এটা সিদ্ধান্ত হিসাবেও ভালো। আবার বলবো যে ব্যক্তিটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেখানে বালেন্দ্র শাহ যদি দেখা না করেন, উনি যদি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অপেক্ষা করেন, তাহলে ওনার যদি ওই নীতি থেকেও থাকে যে উনি, হ্যাঁ অনেক সময় নীতিটা সরাসরি বলা যায় না, সেটা একটা জিনিস, এবং অনেক সময় বলতে না পারার কারণেও দেখা হয় না। কিন্তু এই ক্ষেত্রে আমার এটা মনে হয় নাই। আমার যেটা মনে হয়েছে, বালেন্দ্র শাহ একটা স্ট্যান্ড ক্রিয়েট করতে চাইছিলেন, যেটা আমরা বালেন্দ্র শাহকে আমরা কি জেএনজি প্রতিনিধি ধরবো কিনা জানি না। নেপালের বিষয় তো আমরা বাংলাদেশের সাথে মিলাতে পারবো না। বাংলাদেশের জঙ্গিগুলোকে আপনারা দেখেন নাই, ওই যে নাহিদ, সার্জিস, কিছুদিন আগে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টার্স নিয়ে নিবে। জঙ্গিদের ইয়েটাই হলো যে স্টান্ট ক্রিয়েট করা, এবং জঙ্গিরা যখন এই ধরনের আপনার হঠকারী কথাবার্তা বলে, আবার জঙ্গি সমর্থক যেসব মানুষের চিন্তা ভাবনা সেভাবে বিকশিত হয় নাই, তারা কিন্তু আবার অত্যন্ত খুশি হয়। এখন বালেন্দ্র শাহ কি সেই জন্য তার দেশের জনগণকে এইভাবে খুশি করার জন্য বলেছেন কিনা জানি না। নেপালের জনগণ কতটা খুশি হয়েছে সেটা এখানে ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি যে বালেন্দ্র শাহ নামে একজন এসছে। প্রথম কথা হলো, কূটনীতিতে দেখা সাক্ষাৎ হওয়াটাই হলো কূটনীতি, এবং দেখা না করাটা কোনোভাবেই কূটনীতির অংশ না। আর এখানে একটা কথা চলে আসে যে প্রোটোকল, যেটা ওই যে বলা হয়েছে বালেন্দ্র শাহ থেকে 3টা কারণের মধ্যে যে একটা দেখানো হয়েছে যে উনি ওইরকম ওনার সমপর্যায়ের না হলে দেখা করবেন না। এটাও কিন্তু অনেক ধরনের বিচার বিবেচনা আছে এখানে। প্রোটোকলটা কি? প্রোটোকলের আসলে আমরা সাধারণ মানুষ যে মিনিংটা জানি সেটা হলো যে প্রোটোকল হলো যে এইখানে যেটা আর কি, এইখানে মিনিংটা হলো যে আমরা যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স একটা কথা শুনি না, যে ধরেন এক জায়গায় 10 জন বসবে, 10 জনের মধ্যে 1 নম্বর চেয়ারে কে বসবে, 2 নম্বর চেয়ারে কে বসবে, এটা একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স প্রোটোকলের দায়িত্বে থাকে। আর একটা হলো যে বিভিন্ন আপনার সুযোগ সুবিধা কে কি পায়। আমরা বলি না যে প্রোটোকল দিয়ে নিয়ে গেছে, অর্থাৎ তাকে একটা গাড়ি দিয়ে নিয়ে গেছে, গাড়ি দিলে এটা প্রোটোকল দেওয়া হয়েছে। প্রোটোকল কথাটা আমাদের ভার্নাকুলারে কিংবা আমাদের দেশে খুব প্রচলিত, প্রোটোকল দেয়। প্রোটোকলের অনেক শাখা আছে, বিশেষ করে যে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুমুখী কাজ করে প্রোটোকলের। আমরা এখানে যেটা দেখলাম যে সেটা হলো, একটা হলো যে ওই কার চেয়ারটা আগে যাবে বা কার গাড়িটা সামনে লাগবে সেটা, আর একটা হলো যে কে কি পান না পান সেটার বেসিসে, মানে সেটা অর্থাৎ পাওয়ার অধিকার এবং বসার অধিকার, এই দুটাকে আমরা যে প্রোটোকল শব্দটা বলি বারবার, সেটার মানে দাঁড়ায় আর কি। সেখানে দেখেন এখানে অনেক ধরনের বিষয় আছে, গুরুত্ব আছে। তবে আমি যেটা দেখেছি অভিজ্ঞতা থেকে সেটা হলো, একটা রাষ্ট্র যত গরিব হয় সেই রাষ্ট্রটা তার প্রোটোকল সম্পর্কে ততটা সচেতন। এটার পজিটিভ এবং নেগেটিভ দিক দুটোই আছে। আপনার যদি ইনফেরিয়রিটি কমপ্লেক্সিটি থেকে আপনি সচেতন, সেটা কিন্তু সচেতনতা নয়, সেটা হলো অবচেতনতা। এটা মূলত কমপ্লেক্সিটিতে থাকে, তারা এটি খুব প্রোটোকলটাকে খুব গুরুত্ব মনে করে। যেমন আমি দেখি যে আমরা বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুবই, বিশেষ করে আমাদের ফরেন মিনিস্ট্রির হুজুররাও এটা নিয়ে অত্যন্ত চিন্তিত থাকে। তারপরে ভারতও কিন্তু খুবই সেন্সিটিভ প্রোটোকল বলতে আর কি। আর অন্যান্য দরিদ্র দেশগুলো তো এটা থাকেই। সাধারণত যে দেশ যতটা উদার মানে উন্নত হয় তার মধ্যে এই সচেতনতা কম দেখা যায়। সেটা তাদের তরফ থেকে এটা হতে পারে যে আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামিয়ে কি হবে, সেটাও একটা হতে পারে। আবার আপনি মনে করেন যে প্রোটোকলের
আচ্ছা, ওই ওই পয়েন্টটা যেটা মাথায় আসে সেটা পরে বলি। এটার একটা প্রমাণ হিসাবে আপনি দেখেন যে আপনি দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সবসময় যদি আপনার আমেরিকা থেকে পররাষ্ট্রমন্ত্রী আসে, সে কিন্তু তার সাথে বসে পাশাপাশি কিন্তু সাংবাদিক সম্মেলন করে, কিংবা ইউরোপের থেকেও যদি গুরুত্বপূর্ণ কেউ আসে তারা করে। কিন্তু তারা কিন্তু বসে নাই যে আমার কাছে আমার প্রেসিডেন্ট ট্রাম্প আসতে হবে। নেতানিয়াহু কিন্তু সেটার জন্য বসে থাকেন না। নেতানিয়াহু অত্যন্ত জনপ্রিয় মানুষ। এই উদাহরণটা মানে এখানে হয়তো সাজুজ্যপূর্ণ না, কিন্তু আপনাদেরকে মানে আমি বোঝাবো কিভাবে। অর্থাৎ নেতানিয়াহু ছাড়া তো অন্যান্য দেশের মানে উদাহরণ দিলে, এখন যদি সুইজারল্যান্ডের উদাহরণ দিই হবে, সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীকে তো আমরা কেউ চিনি না। সেই জন্য আসলে উদাহরণটা দেয়া যে মানে দরিদ্ররা প্রোটোকল সচেতন এবং ধনীরা প্রোটোকল নিয়ে অত বেশি মাথা ঘামান না। এই জন্য এই উদাহরণটা দেওয়ার জন্য আমি ইসরায়েলের উদাহরণ এনেছি। আপনি যদি সুইডেনে যান কিংবা সুইজারল্যান্ডে যান, এইসব দেশেও দেখবেন যে একই সত্য বিরাজমান আছে। আর প্রোটোকলে অনেক কিছু থাকতে পারে, যেটা হলো যে আপনার সাধারণত এটা হতে পারে যে প্রতিবেশী দেশের জন্য বিশেষ আয়োজন থাকতে পারে, তারপরে আপনার সুপার পাওয়ারদের জন্য বিশেষ আয়োজন থাকতে পারে। আবার সেটা কিন্তু আপনি উল্লেখ করতে পারবেন না। সুপার পাওয়ার কিন্তু আবার ডিপ্লোমেসিতে অর্থাৎ প্রোটোকলে এক্সিস্ট করে না, কিন্তু আপনাকে এগুলো তো বাস্তবতা মানতে হয়। তো বালেন্দ্র শাহ কোনো বাস্তবতায় কিন্তু উনি পাত্তা দেননি। আমার কাছে মনে হয়েছে যে বালেন্দ্র শাহ যেহেতু বয়স কম, উনি ওই সার্জিস নাহিদ, বালেন্দ্র শাহকে আমি জঙ্গি বলছি না, উনি নেপালের মেয়র, কাঠমান্ডু শহরের মেয়র ছিলেন। তো সেগুলো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো মানতে হবে যে নেপাল দেশটা দীর্ঘদিন ধরে দরিদ্র অবস্থায় পড়ে আছে, এর কোনো অর্থনৈতিক উন্নতি নাই। সেক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে যে বালেন্দ্র শাহ উনি নাকি আবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অস্বীকার করেছেন। তো এগুলো তো আমাদের অন্তত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীতে দেখা যায় যে প্রতিবেশী দেশের সাথে একটা ভিন্ন ধরনের আপনার প্রোটোকল মেনটেন করা হয়। তো কোনোটাই রক্ষিত হয় নাই। তো আমার মনে হয়েছে যে ইয়াং ম্যানদের যে কালচার চলছে বর্তমানে, এবং এটা তো আমাদের বাংলাদেশে তো একেবারে এটা একটা র্যাবিড কি বলবো যে একটা ভাইরাস জনিত রোগ হয়ে গেছে, যে আত্মঘাতী জঙ্গিগুলা বাংলাদেশে যেইভাবে আপনার মানে এদের এক একজনের ফ্যান ফলোয়ার, তারপরে এরা একটা ফেসবুক পোস্ট দিলে সাথে সাথে 50,000 রিয়াকশন পায়, 5 লাখ ভিউ হয়। এগুলো তো আমাদের জন্য আশঙ্কার বিষয় হতো না যদি এই জেনজি জাতীয় প্রজাতিটি যদি আপনার সত্যিকার অর্থে মেধার বিকাশে, বুদ্ধির বিকাশে, শিক্ষার বিকাশে আলোকিত মানুষ হতো। সেটা তো আমরা দেখি না। সারা বিশ্বে তরুণদেরকে আপনার এক্সপ্লয়েট করা হয়। এই নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, এরা তো একটা মেধাবী ছেলে। এগুলা যদি জামাতের খপ্পরে না পড়তো, এদের যদি অর্থের অভাব বা যে কোনো কিছুর অভাবে ওরা যখন হাই স্কুলে পড়ে, বা ওদেরকে কলা মূলা দিয়ে শিবির যদি আপন করে না নিত, হ্যাঁ, বা ওদের বাবা মা যদি ওদেরকে যথাযথ আপনার ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে মানুষ করতে পারতো, তাহলে তো এগুলা দেশের সম্পদও হতে পারতো। সেটা না হয়ে একটা হয়েছে আত্মঘাতী জঙ্গি। ওদেরকে অল্প বয়সের ওদেরকে তো আসলে দোষ না দিয়ে সমাজের দোষ দেওয়া যায়, পিতামাতার সম্পর্ক, পরিবারের অবস্থা, মানে কোন দুরবস্থার কারণে এগুলা জামাতের হাতে পড়েছে। আমরা জানি যে জামাত শিবিরে এরা সাধারণত দরিদ্র বা ইত্যাদি। একটা ছেলে নাকি শিবিরে ঢুকলে তার আর কোনো কিছু চিন্তা করা লাগে না, সে মেধাবী হলে শিবিরই ব্যবস্থা করে দিবে তাকে আমেরিকায় গিয়ে পিএইচডি করতে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।